বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকলেও খোদ রাজধানীতে চড়া দামে মিলছে জ্বালানি তেল। চোরাই কারবারিতে জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন গাড়ি। সড়ক নৌ রেলপথের দুর্ঘটনায় বছরে ক্ষতি ৩৫,০০০ কোটি টাকারও বেশি। অনিরাপদ যোগাযোগ ব্যবস্থাও অর্থনীতির বিকেন্দ্রীকরণে বাধা। আইন কঠোর করার তাগিদ। জীবিকার তাগিদে ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল। সড়ক পথে বাস দেরিতে ছাড়ায় ভোগান্তি, বেশি ভাড়া নেয়ার অভিযোগ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার। জেনজিদের আন্দোলনে গত বছর ক্ষমতাচ্যুত হন তিনি। আজও জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। পাম্পগুলোতে সরবরাহ কম থাকায় অনেক জায়গায় অকটেন ও পেট্রোল বিক্রি বন্ধ বা সীমিত আকারে চলছে। ঢাকার অধিকাংশ তেল পাম্প রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক খালি হাতে ফিরছেন। চালকদের অভিযোগ, নির্ধারিত সময়েও অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট গ্রাহকদের তেল দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এতে সাধারণ ভোক্তারা পড়ছেন চরম ভোগান্তিতে। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম সরবরাহ আসছে, ফলে তারা চাইলেও সব গ্রাহককে তেল দিতে পারছেন না। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা, তারপরে 200 টাকা 300 টাকা তেল দিচ্ছে। পাম্প কখন চালু করবে, কখন তেল নিব, তারপর আবার ইনকাম করব। হ্যাঁ, এদিকেও একটা ভোগান্তির মধ্যে পড়া লাগতেছে। 2-3 ঘন্টা সিরিয়ালে থাকার পরে দিই, ওই মুখে গেছে দেখি যে তেল শেষ। পরে এদিকে বাধ্য হইয়া অন্য পাম্পে যাইতে, অন্য পাম্পে যাইও তখন তেলটা লওয়া সম্ভব হয় না। রাজধানীতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরো জানাতে বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, পাম্পের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। জি শ্রাবন্তী, তেলের সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা সকাল থেকেই ঢাকার বেশ কিছু এলাকা ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে অধিকাংশ তেল পাম্পই কিন্তু বন্ধ। আমার পিছনে যেই তেল পাম্পটি দেখছেন, আমরা বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে রয়েছি। এই তেল পাম্প কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছেন যে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না এবং তেলের যেই মজুদ ছিল সেটি শেষ হয়ে গেছে, যার কারণে তারা তেল পাম্প বন্ধ করেছে। তারা জানিয়েছে যে দুপুর নাগাদ, অর্থাৎ 2টা-3টা নাগাদ হয়তো বা তেল আসতে পারে, আসলে তারপরে তারা তেল দেওয়া শুরু করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই তেল পাম্পে তেল নেওয়ার জন্য কিন্তু বেশ কয়েক কিলোমিটার গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়েছে। তারা কিন্তু অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। আমরা দেখেছি যে এখান থেকে প্রায় মহাখালী পর্যন্ত চলে গেছে গাড়ির এই সিরিয়াল। এছাড়া মোটরসাইকেল চালকদেরও দীর্ঘ লাইন আমরা পেয়েছি। চালকরা কিন্তু বলছেন যে তারা সেই রাত থেকে অপেক্ষা করছে তেলের জন্য এবং বেশ কয়েকটি তেল পাম্পেও ঘুরেছে অনেকে, ঘোরার পরেও তেল পায়নি, এখানে এসে অপেক্ষা করছে এখানে তেলের জন্য। যদিও এখান থেকেও কখন নাগাদ তেল পাবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আমরা একজন চালকের সঙ্গে কথা বলতে চাই, তার কাছ থেকে জানবো যে আপনি কখন থেকে অপেক্ষা করছেন, তেল পাবেন কিনা কি মনে হয়? সকাল ভোর 5টা 10-এর থেকে, ভোর 5টা বাজে রওনা দিয়ে 10 মিনিট লাগছে আমার এখানে আসতে ইস্কাটন থেকে। তো 6টা বাজে পাম্প বন্ধ হয়েছে গা। আমার সামনে একটা গাড়ি আছে, ও ঢুকতে হলে আমি ঢুকতে পারতাম, কিন্তু ওইটা ঢুকার আর সুযোগ হয় না আর কি। তেল পাচ্ছি না সময় মতো না। এখন এই যে কষ্ট, সকাল ভোর 5টার থেকে কষ্ট না, এখন কখন পাই ঠিক নেই। বলছে তো 2টা বাজে তেল আসবে, আসার পরে আমাদেরকে দিবে। আজ 2টা বাজে না আসে, 3টা বাজে আসতে পারে, নাও আসতে পারে, কিছু করার নাই তো আমাদের সাথে তো ঝগড়া করা যাবে না। শ্রাবন্তী, শুনছিলেন চালকরা কিন্তু বলছেন যে এই তেল না পাওয়ার কারণে কিন্তু তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে, পাশাপাশি তাদের যে আর্থিক ক্ষতি সেটিও হচ্ছে। আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু কয়েকজন বলেছেন যে কিছু তেল পাম্পে তেল পাওয়া গেলেও তাদের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু তেল পাচ্ছেন না তারা, যদিও অধিকাংশই তেল পাম্প বন্ধ রয়েছে। শ্রাবন্তী, এই ছিল
তেলের সংকটের সর্বশেষ খবর। খালেক, আপনাকে ধন্যবাদ। দেশজুড়ে চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। সরবরাহের অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্ধ রয়েছে বেশিরভাগ পাম্প। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। দীর্ঘ সময়ও দাঁড়িয়েও তেল না পেয়ে বাড়ছে ক্ষোভ। এদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় 800 লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পাশাপাশি জব্দকৃত পেট্রোল সরকারের নির্ধারিত মূল্যে ও নির্ধারিত পরিমাণ অনুযায়ী রামপুর বাজারে আজ প্রকাশ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে বিপাকে মানুষ। তেল সংকট ও চোরাই কারবার নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর সত্যতাও মিলেছে সরেজমিনে। সরকার তেলের পর্যাপ্ত মজুত থাকার দাবি করলেও রাজধানী সহ দেশের অনেক জায়গায় মিলছে না জ্বালানি তেল। বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। তবে অনেক জায়গায় চোরাইভাবে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। তেল পাওয়া যায় না, অথচ খোলা বাজারে বলে ওরা 200 টাকা করে লিটার, 500 লিটার তেল লাগবে। ওরা কই থেকে পায় তেলগুলা পাম্প না দিলে? এটা নামে এখন ভাই। দেশজুড়ে যখন জ্বালানি তেলের হাহাকার, তখন কোথাও কোথাও অবৈধভাবে ইচ্ছামতো বিক্রি হচ্ছে তেল। তথ্য বলছে বেশি টাকা দিলেই মিলছে সব ধরনের জ্বালানি তেল। ডিভিসির যাত্রা এবার সেই চোরাই তেলের সন্ধানে। বেশ কয়েক জায়গায় ঘোরার পর রাস্তার পাশের এক দোকানে দেখা গেল বোতলজাত তেল। ডিবিসির গোপন ক্যামেরা নিয়ে এবার সেই দোকানে ক্রেতা সেজেই বাইক ও প্রাইভেট কারের জ্বালানি তেল চাইলে বলা হয় এখানে পর্যাপ্ত তেল নেই, সামনে গিয়ে তার পরিচয় দিলেই হবে। দোকানির কথা মতো এবার গন্তব্য আগারগাঁও তালতলা। কিছু দূর যাওয়ার পরে চোখে পড়ল মূল সড়কের পাশেই টিনশেড একটি ঘর। ঠিক তার পাশেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ঢুকছে বের হচ্ছে। কয়েক ঘন্টা নজর রাখার পর এবার ভেতরে যাওয়ার পালা। প্রবেশ করতেই ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ে একটি দামি গাড়ি। ক্যামেরা দেখেই তাড়াহুড়ো করে পালিয়ে যান চালক। এটা নামে এখন ভাই, পর্দার আড়ালে কি হচ্ছে এবার তা জানতে চাওয়া হয় পর্দার আড়ালের মানুষগুলোর কাছেই। ওইটা দাদা আমার কাছে আয়ার 2 লিটার 1 লিটার করে পেয়েছে, 200 টাকা পাইলো। ড্রাম এসে ঘাটতে বলে 8টা 10টা করে ড্রাম আইসে ওতে কিনবো নাহলে বেচবো, কারণ আপনাকে দেখে তো আরো ভয় পেয়ে আরো গেল। একজন জানান বাপদাদার আমল থেকেই চলে আসছে তাদের এই ব্যবসা, তবে বর্তমানে তেল সংকটের প্রভাব পড়েছে। চেষ্টা ভাই পেটের দায়ী করতেছি, আবার জন্ম সংকট তো এই ব্যবসা নাই, আগের ব্যবসা নাই। আগে আমরা যে ব্যবসা করছি এই দেশে ওই ব্যবসা নাই। আমার বাবা লাখ লাখ টাকা কামাই গেছে। অনেক সময় নিজেদের মোটরসাইকেল এবং গাড়ি ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে চাহিদার চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করে তারা, পরে এখানে বিক্রি করে বেশি টাকায়। মানে আগে তো একটা গাড়ি যায় মনে করে দিয়ে গেছে 20 লিটার 30 লিটার, এখন এই গাড়িতে আয়া যায় 2 লিটার। লিটার হিসেবে এটা তো ওদের জন্য না, আমরা কি অন্য দেশের মানুষ? টাকা ওদিন আলাই। ক্রেতা জানান কোথাও না মিললেও টাকা বেশি দিলেই এখানে পাওয়া যায় সব ধরনের তেল। সবশেষ নানা প্রলোভনে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টাও করে এই চক্র। চোরাই তেল বিক্রিতে ব্যবহৃত 2টি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে একজনের ফোন বন্ধ পাওয়া যায়, আর একজন কথা বলতে রাজি হননি। আমরা জানি না রে ভাই, কি বললেন এটা আপনি? এটা তো অ্যাপসার একটা ঘটনা, অ্যাপসার। আচ্ছা। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন একজন। বৈরী আবহাওয়ার কারণে আজ এখন পর্যন্ত অভিযান শুরু হয়নি। এ নিয়ে আরও জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, উদ্ধার তৎপরতার সবশেষ তথ্য জানাবেন। অভিযান কখন শুরু হতে পারে বিস্তারিত জানাবেন।
শ্রাবন্তী, আমরা এখন আছি দৌলতদিয়া ফেরিঘাটের যে ঘাটটি দিয়ে পদ্মায় বাস পড়ে যায় ঠিক সেই 3 নম্বর ফেরিঘাটে। উদ্ধার অভিযান কখন শুরু হবে সেই বিষয়টি নিয়ে আমরা এখানে ফায়ার সার্ভিসে যারা আছেন, নৌবাহিনী যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে পদ্মার আবহাওয়া বেশ বৈরী, এই বৈরী আবহাওয়া যতক্ষণ থাকবে ততক্ষণ তারা উদ্ধার অভিযানে নামবেন না। এই বৈরী আবহাওয়া শেষ হওয়ার পরেই আসলে উদ্ধার অভিযান শুরু হবে। একজন ব্যক্তি নিখোঁজ আছেন এমন ধারণা নিয়েই তারা এই 4র্থ দিনের মতো উদ্ধার অভিযান করবেন। আমরা এখানে আসার পরে দেখেছি যে নৌবাহিনীর 3টি দল, ডুবুরি দল এবং কোস্টগার্ড এই সদস্যরা এখানে আছেন। তারা উদ্ধার অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন পর্যন্ত যে নিখোঁজ ব্যক্তি ইটভাটা শ্রমিক রিপন, তার উদ্ধারের জন্যই কাজ করবেন। উদ্ধার তৎপরতা সর্বশেষ যেটি তারা করবেন, এই যে ফেরিঘাটের পল্টন থেকে যে বাসটি পদ্মায় ডুবে যায় সেই পল্টনটি এখান থেকে সরিয়ে ফেলবেন এবং সেই পল্টনের নিচেই কোনো মরদেহ আছে কিনা সেটি নিয়ে তারা কাজ করবেন। এখানে আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি যে এই পল্টন সরানোর সময় মেরিন বিভাগের যিনি প্রধান আছেন BIWT তিনি এখানে আসবেন। সব মিলিয়ে উদ্ধার অভিযান এই বৈরী আবহাওয়া শেষ হওয়ার পরেই শুরু হবে। এখানে যেখানে দুর্ঘটনা ঘটে সেই ঘটনাস্থলে দেশের বিভিন্ন স্থান থেকে আজও মানুষ এসছেন, তারা দেখছেন যে সেই বাসটিও কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে তার পাশেই রাখা হয়েছে। সব মিলিয়ে এতটুকুই ছিল দৌলতদিয়া ঘাট থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ঋক্তু প্রসাদ। ঋক্তু, নিহতদের দাফনের কার্যক্রম সম্পর্কে জানাবেন এবং নিহত স্বজনরা কি বলছেন জানাবেন। শ্রাবণী, আপনাকে জানাই যে গতকাল টাঙ্গাইলের কালীহাতিতে যে ট্রেনে কাটা পড়ে 5 জন প্রাণ হারান, তাদের বাড়ি কিন্তু গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আমি এখন এই নিজপাড়াতেই আছি। সেই গ্রামে কিন্তু এই 5 জনের মৃত্যুতে একদম শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকার মানুষ কিন্তু একদম শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে। আমি আছি এখন যেখানে যে গতকাল যে নার্গিস বেগম এবং তার ছেলে নীরব এবং তার বড় ছেলের শাশুড়ি একই পরিবারের 3 জন মারা যান। সেই নার্গিস বেগমের যে হাজবেন্ড, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। আমি তার সামনে আছি। আপনি একটু বলবেন যে গতকাল আপনার স্ত্রী কখন রওনা দিয়েছেন ছেলেকে নিয়ে এবং কিভাবে কি হলো, আপনি কি শুনেছেন এবং দাফন কখন হবে? ওরা কাল ওরা 10টার সময় এখান থেকে রওনা দেয়। আমি শুধু এটুকু জানি যে ওরা 10টার সময় রওনা দেয় এবং ওখানে 6টার পর আমি সংবাদ পাই যে ওরা গাড়ির তেল ফুরিয়ে গেছে, গাড়ি থেকে নেমে আসে সবাই, এই পর্যন্ত আমি সংবাদ পাই। এবং 6:30টার সময় আমি ফোন দেই, তাদেরকে আর ফোনে কোনো যোগাযোগ পাই না। আমি কিছুক্ষণ পর আমার ফোন 7টার পরে আমার ফোন দিয়ে বলা হয় যে আপনার স্ত্রী সন্তান 2 জনই নেই। তখন আমি কান্নায় ভেঙে পড়ি এবং আমার আত্মীয় স্বজনরা সেখানে ছুটে চলে যায় যে আমার স্ত্রী সন্তান এবং আমার বিয়েন সহ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় ওখান থেকে। এই পর্যন্ত আমি বলতে পারবো, আর কিছু বলতে পারি। দাফন কখন হবে? ইনশাল্লাহ আজকে জোহরের আগে আমরা করবো। আমরা শুনলাম যে দাফন শুরু হবে ঠিক 12টা এবং 12:30টায় এবং পাশে যে প্রতিবেশী তাদের দাফন হবে 10:30টায়। তো আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে বাড়িটিতে 2 দিন আগেই নার্গিস বেগম তার ছেলেকে বিয়ে দিয়েছিল, আনন্দর বন্যা বয়ে গিয়েছিল, সেখানে কিন্তু আজ শোকের মাতম চলছে। পুরো গ্রামের মানুষ কিন্তু শোকে স্তব্ধ এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রাবণী, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যান্য দাপ্তরিক কাজ সেরে আজ বিকাল 5টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার স্বাধীনতা দিবসে আলোচনা সভায় নিজেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরই মধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে গত বছরের 29শে ডিসেম্বর বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওই সময়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল রবিবার বিকেল ৩টায় আবার বসছে। ১৫ই মার্চ সংসদ মুলতবি করা হয়। এদিকে জাতীয় সংসদের সরকারি দলের এক সভা আজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পবিত্র শবে কদর, ঈদ উল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি সহ টানা ১৩ দিনের বিরতি দিয়ে কাল বসতে যাচ্ছে এই বৈঠক। তার আগে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগের দিনের শুরুতে সংসদীয় কমিটির প্রথম বৈঠক হবে সকাল ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রথম অধিবেশন শুরু হয় ১২ই মার্চ। জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক। এতে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় সংসদের রয়েছেন সহকর্মী মিজান আহমেদ। বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। মিজান, বৈঠকে কারা কারা থাকবেন এবং কি নিয়ে আলোচনা হতে পারে বিস্তারিত জানাবেন। জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি তার সভাপতিত্বেই কিন্তু সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে 11 সদস্যের যে কমিটির সদস্যরা থাকবেন তার মধ্যে অন্যতম বিরোধী দলীয় উপনেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামায়াত থেকে মনোনীত নির্বাচিত সংসদ সদস্য, তিনিও থাকবেন। এবং এই 11 সদস্যের কমিটির প্রথম বৈঠক আজ, এবং মূলত তারা আজকে সংসদীয় কার্যক্রমের সামনের দিনের যে করণীয়গুলো, সেই করণীয় বিষয় নিয়ে আলাপ করবেন এবং ইতিপূর্বে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করবেন। এর 4টা নাগাদ কিন্তু সরকার দলীয় সংসদ সদস্যদের সভা রয়েছে এবং এই সভাটিও গুরুত্বপূর্ণ। যেমনটি আপনি দর্শককে জানাচ্ছিলেন যে আসলে আইন প্রণয়ন কার্যক্রম এবং পাশাপাশি সংসদের করণীয় বিষয়ে তারা আলোচনা করবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আলোচনায় আসবে, সে বিষয়টি হচ্ছে অন্তর্বর্তী সরকার যে 133টি অধ্যাদেশ জারি করেছে, সেই 133টি অধ্যাদেশের বিষয়ে কিন্তু 12ই মার্চ যেহেতু প্রথম অধিবেশন শুরু হয়েছে, 12ই এপ্রিলের মধ্যে কিন্তু সিদ্ধান্ত দিতে হবে এবং এরই মধ্যে এই 133টি অধ্যাদেশের মধ্যে 113টি অধ্যাদেশের বিষয়ে কিন্তু সরকার এবং বিরোধী দল তারা কিন্তু ঐক্যমত্যে পৌঁছেছেন। পাশাপাশি 20টি অধ্যাদেশ নিয়ে কিন্তু এখনও আলোচনা চলেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় সহ 20টি অধ্যাদেশ, এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এবং সরকারি দলের সংসদ সদস্যরা তারা ঠিক করবেন যে আসলে তারা কোন সিদ্ধান্তগুলো নেবেন, কারণ তাদের নির্বাচনী ইশতেহারের আলোকেই তারা কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেবেন। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সামনে বৈঠক শুরু হওয়ার পর আরও কোনো তথ্য যদি আমাদের কাছে আসে তা পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। কাল থেকে পুরোদমে শুরু হচ্ছে নগর জীবনের কর্মব্যস্ততা। খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, 3 দিনের বিরতি দিয়ে খুলবে অফিস আদালত। ঈদ শেষে তাই রাজধানীমুখী মানুষের চাপ দেখা যাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরে টানা 7 দিনের ছুটি শেষে 24শে মার্চ থেকে অফিস আদালত খুলেছে। তবে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি এবং টানা 2 দিনের সাপ্তাহিক ছুটির পর অনেকের কর্মস্থলে যোগদান শুরু হচ্ছে আগামীকাল থেকে। এছাড়াও টানা 1 মাসেরও বেশি সময়ের ছুটির পর কাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আজ শনিবার সকাল থেকে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। এদিকে যাত্রীর অতিরিক্ত চাপের সুযোগে ঢাকাগামী বিভিন্ন রুটে কোথাও কোথাও দ্বিগুণ পর্যন্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। ঈদের দীর্ঘ ছুটি শেষে দেশের নানা প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, ভোলা থেকে রাজধানীমুখী মানুষদের ভিড় কেমন দেখছেন জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন যে আমি এখন রয়েছি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে আমি রয়েছি। যদি আপনাকে দেখাই যে আমার পেছনে যে শত শত মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে কর্মস্থলে যাওয়ার জন্য ঈদ শেষে, ঈদের যে ছুটি, সেই ছুটি শেষে আসলে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য আসলে এখানে সকাল থেকে ভিড় করেছে। আমরা দেখেছি যে সকাল থেকে এক একটি লঞ্চে আপনার ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ, 2 থেকে 3 গুণ বেশি যাত্রী নিয়ে কিন্তু লঞ্চগুলো আসলে পারাপার হয়েছে। বিশেষ করে নৌযানের তুলনায় যাত্রী সংখ্যা বেশি হয়, অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে আপনার ট্রলার অথবা স্পিড বোর্ডে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে। তো আমি যেটি দেখাচ্ছিলাম আপনাকে যে এটি কিন্তু একটি ট্রলার।
তো এই ট্রলারগুলো কিন্তু আসলে 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর থেকে এবং 15ই মার্চ থেকে 15ই অক্টোবর পর্যন্ত কিন্তু এই যানগুলো আসলে চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিশেষ করে আপনার যে সি সার্ভে ছাড়া এই রুটটিতে আসলে ডেঞ্জার জোন হওয়ার কারণে কিন্তু এসব যান চলাচলের উপর আসলে আপনার নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই এইসব ট্রলার এবং আপনার স্পিড বোর্ডে কিন্তু মানুষ তাদের গন্তব্যে জীবনের ঝুঁকি নিয়ে আপনার পারাপার হচ্ছে। বিশেষ করে এই যে এই রুটটি রয়েছে, এই রুটে কিন্তু মানুষ আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত কিন্তু এখান দিয়ে আপনার যাতায়াত করে। বিশেষ করে আপনার এখানে যে যাত্রীরা রয়েছে এরা কিন্তু অধিকাংশই আপনার যে চিটাগাং এবং নোয়াখালীর যে রয়েছে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানকার যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যে আজকেই কিন্তু ঈদের শেষ দিন, যে কারণে আসলে ঘাটগুলোতে মানুষের এই ভিড় বেড়েছে এবং এটি আজকে শেষ হওয়ারই কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে ভোলা থেকে সর্বশেষ তথ্য আসলে এই লঞ্চ ঘাটে মানুষের ঈদ যাত্রার। ধন্যবাদ আপনাকে।